আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করব 11 অধ্যায় থেকে তথ্য উপাত্ত নিয়ে। তথ্য উপাত্তের এটি প্রথম পার্ট। প্রথম পার্টে থাকছে 168 পৃষ্ঠার 11 অনুশীলনীর 8 থেকে 13 নং প্রশ্নের সমাধান। 1 থেকে 7 পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে। তোমরা মূল অঙ্কগুলো যদি ভালোভাবে সমাধান করো, এমসিকিউগুলো এমনিতেই করতে পারবে। তো আমরা শুরু করছি 8 নং প্রশ্নের সমাধান দিয়ে। উপাত্ত বলতে কি বোঝায় তা উদাহরণের মাধ্যমে লিখো। সমাধানে আমরা একটার ব্যাখ্যা লিখব। পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে উপাত্ত বলে। পরিসংখ্যানের উপাত্ত বলে। একটা উদাহরণ দেই, তাই বুঝতে পারবা। সপ্তম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর ওজন। এই যে সপ্তম শ্রেণীর 5 জন শিক্ষার্থীর ওজন, এটা একটা পরিসংখ্যান। আর এই ওজনকে এই যে 37, 40 এই সংখ্যাগুলো দ্বারা প্রকাশ করা হলো। এগুলোই হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। ব্যাখ্যা দেখি আরও। এখানে সংখ্যা দ্বারা নির্দেশিত ওজন হলো পরিসংখ্যান এবং প্রতিটি সংখ্যাই হলো পরিসংখ্যানের উপাত্ত। এটা 8 নং প্রশ্নের সমাধান। 9 নংয়ে চলে যাচ্ছে। উপাত্ত কত প্রকারের, প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় এবং প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধা লিখো। এখানে একটা একার হবে প্রত্যেক। তো এখানে উপাত্তের আমরা প্রকারভেদ জানব, কিভাবে সংগ্রহ করা হয় তা সংগ্রহের সুবিধা এবং অসুবিধাগুলো বিস্তারিত আমরা জানব। তো সমাধানের শুরুতে উপাত্তের প্রকারভেদ জানি। উপাত্তের প্রকারভেদ। উপাত্ত 2 প্রকার। একটা হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, সঙ্গে একটু পরে আমরা জানব মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। এটার সঙ্গে যদি আমরা বলি, প্রাথমিক উপাত্ত হচ্ছে আমরা নিজে গিয়ে, অর্থাৎ যার তথ্য দরকার সে নিজে গিয়ে ঘটনা থেকে যদি সরাসরি বা উপাত্ত কোনো তথ্য সংগ্রহ করে, সেটা হবে হচ্ছে প্রাথমিক উপাত্ত। আর অন্য কেউ তথ্য সংগ্রহ করেছে, সেখান থেকে যদি আবার আর একজন তথ্য গ্রহণ করে, সেটা হবে হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রত্যেক প্রকার উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয় আমরা এখন এটা জানব। প্রাথমিক উপাত্ত সংগ্রহের উপায়। তাকে আমরা সংজ্ঞাটা জানি। প্রাথমিক উপাত্তটা কি? প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। মনে করো যে কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি কত মিলিমিটার বৃষ্টি হলো, ওই ব্যক্তি যে তথ্য সংগ্রহ করবে সেও ওই জায়গায় উপস্থিত থেকে যদি কতটুকু বৃষ্টি হলো এটা পরিমাপ করে, ওইটা হবে হচ্ছে প্রাথমিক উপাত্ত। এক্ষেত্রে ব্যক্তিগত অনুসন্ধান, মানে তথ্য কিভাবে সংগ্রহ করা হয়। ব্যক্তিগত অনুসন্ধান, পরোক্ষ মৌখিক জিজ্ঞাসা। পরোক্ষ মৌখিক জিজ্ঞাসা হচ্ছে, মনে করো যে একটা গ্রামে 1 মাসের ভিতরে কতগুলো শিশু বা কতগুলো মানুষ মারা গেল। এই খবরটা কিন্তু এক বাড়িতে মানুষ মারা গেলে পাশের বাড়ি থেকেই কিন্তু খবর নিয়ে জানা যায়। এটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে পরোক্ষ মৌখিক জিজ্ঞাসা। আর ব্যক্তিগত অনুসন্ধান মানে যে নিজে গিয়ে ওখানে অনুসন্ধান করবে। পর্যবেক্ষণ, পরীক্ষণ ইত্যাদি পদ্ধতি অবলম্বন করা হয় এই প্রাথমিক উপাত্ত সংগ্রহের জন্য। যেমন কোনো এলাকার অধিবাসীদের বয়স বা আয় জানতে হলে প্রাথমিক উপাত্তের মাধ্যমে সংগ্রহ করা হয়। কোনো এলাকার অধিবাসীদের আয় কত করে হচ্ছে এটা জানার জন্য ওই অধিবাসীদের কিন্তু সরাসরি গিয়ে জিজ্ঞেস করতে হবে। তার ফলেই কিন্তু তাদের বয়স এবং আয় সম্পর্কে জানতে পারবো। প্রাথমিক উপাত্তের সুবিধা। প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়, ফলে এই উপাত্তের গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা অনেক বেশি। বেশিরভাগ ক্ষেত্রে এ উপাত্ত শতভাগ নির্ভুল। এটা হচ্ছে প্রাথমিক উপাত্তের সুবিধা। সুবিধার মধ্যে কি? গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা এবং শতভাগ নির্ভুল। এটার আবার কিছু অসুবিধা আছে, আমরা এখন অসুবিধাগুলো দেখি। প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়, ফলে এটি কষ্টসাধ্য, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। কষ্টসাধ্য কীরকম করে? ওই যে আমি বললাম যে কোনো ব্যক্তি যদি সারা দেশের বৃষ্টিপাতের
পরিমাণ জানতে চায় সেক্ষেত্রে তার প্রতিটি জায়গাতে কিন্তু অবস্থান করতে হবে। এটা কষ্ট সাপেক্ষ, সময় সাপেক্ষ। আবার প্রতিটি জায়গায় যখন সারা দেশের প্রতিটি জায়গা বা জেলাতে যখন থাকবে তখন এটা কিন্তু ব্যয় সাপেক্ষও হবে। আবার ঝুঁকিপূর্ণ, কিভাবে ঝুঁকিপূর্ণ? মনে করো যে একটা জায়গায় একটা খুন হয়েছে, কোনো সাংবাদিক তার উপাত্ত সংগ্রহের চেষ্টা করছে, সেক্ষেত্রে যেখানে খুন হয়েছে সেখানে গিয়ে যদি কাউকে জিজ্ঞেস করে, এই বিষয়টা কিন্তু ঝুঁকিপূর্ণ। যারা অপরাধী তারা যদি টের পায় তাহলে কিন্তু যে ব্যক্তি তথ্য সংগ্রহের জন্য গেছে তার উপরেও হামলা হতে পারে। এক্ষেত্রে প্রাথমিক উপাত্ত সংগ্রহ করা ঝুঁকিপূর্ণ। আমরা এখন মাধ্যমিক উপাত্তে যাচ্ছি। মাধ্যমিক উপাত্ত হলো সেই সব তথ্য যা পূর্বে অন্য কোনো উদ্দেশ্য বা গবেষণার জন্য সংগ্রহ করা হয়েছে এবং বর্তমানে গবেষক তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করছেন। অর্থাৎ প্রাথমিক উপাত্ত মানে পূর্বে কেউ সংগ্রহ করেছিল, সেই উপাত্তগুলো যখন আবার পুনরায় ব্যবহার করা হয় তখন তাকে মাধ্যমিক উপাত্ত বলে। আর এই মাধ্যমিক উপাত্তগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়? এই উপাত্তগুলো সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয় না, মানে যেখানে কোনো ঘটনা ঘটেছে সেখান থেকে সংগ্রহ করা হয় না, বরং অন্য কেউ সংগ্রহ করেছে তার কাছ থেকে এটা নেওয়া হয়, পরোক্ষ উৎস থেকে প্রাপ্ত হয়। যেমন সরকারি বেসরকারি বিভিন্ন উৎস, পত্রিকা, অনলাইন ইত্যাদি মাধ্যম ব্যবহার করে এই উপাত্ত সংগ্রহ করা হয়। সরকারি বেসরকারি বিভিন্ন উৎস থেকে যখন তথ্য সংগ্রহ করা হয় তখন সেই তথ্যর শতভাগ নিশ্চয়তা বা নির্ভুলতা সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা যায় না, অনেক সময় ভুল ত্রুটি থেকে থাকে। পত্রিকা এবং অনলাইনে যে সবসময় সত্য তথ্যই থাকবে বা উপাত্ত পাওয়া যাবে এরকম না, অনেক সময় গরমিল থাকে। প্রাথমিক উপাত্তের সুবিধা, এটার সুবিধা হচ্ছে ঘরে বসেই এই উপাত্তগুলো আমরা সংগ্রহ করতে পারি। এই উপাত্ত অল্প সময়ে স্বল্প ব্যয়ে সংগ্রহ করা যায়। এছাড়াও মাধ্যমিক উপাত্ত সহজলভ্য এবং বৃহত্তর পরিসরে ব্যবহার করা যায়। আর এটার যে অসুবিধা, এই উপাত্তে ভুল ত্রুটির সম্ভাবনা খুব বেশি থাকে, এটির বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা কম। এটি ছিল 9 নং প্রশ্নের সমাধান। আমরা এখন 10 নংয়ে চলে যাচ্ছি। অবিন্যস্ত উপাত্ত কি? উদাহরণ দাও। উপাত্তগুলো যখন ক্রমানুসারে সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে, আর যখন সাজানো থাকবে সেটা হচ্ছে বিন্যস্ত। এই যেখানে কয়েকটা উপাত্ত আমরা দেখতে পাচ্ছি, এই উপাত্তগুলো কিন্তু ক্রমানুসারে সাজানো নেই। 9-এর পরে 3 আছে, তারপরে 7, 12, 15, 5, 1, এগুলো যখন মানের ক্রম অনুসারে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজানো থাকবে তখন সেটাকে বলা হবে বিন্যস্ত উপাত্ত। একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্তে উপাত্তে রূপান্তর করো। আমরা এখানে একটি অবিন্যস্ত উপাত্ত লিখলাম, আর এগুলো যখন ক্রম অনুসারে সাজাবো সেই ক্রম ঊর্ধ্বক্রমেও হতে পারে, অধক্রমেও হতে পারে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। বিন্যস্ত উপাত্তে রূপান্তর করি, বা এখানে যে উপাত্তগুলো আছে সেগুলোকে সাজিয়ে লিখলাম, এটাই বিন্যস্ত উপাত্ত। 12 নং প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কোনো শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে 60 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো আমরা সমাধানের শুরুতে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আসলে কি কি দরকার সেটা এক নজরে দেখে নেই। গণসংখ্যা নিবেশন সারণী তৈরির ধাপসমূহ। প্রথমত আমাদের পরিসর নির্ণয় করতে হবে, আর পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার সাথে যোগ হবে 1। এই যে উপাত্তগুলো আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সবচেয়ে বড় মান এবং ছোট মানটা খুঁজতে হবে। বড় মান থেকে ছোট মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করলে পরিসর হয়ে যাবে। এটা অবশ্যই আমাদের করতে হবে। এটা কিন্তু আমাদের কাছে সরাসরি চাইবে না, আমাদের যখনই বলবে গণসংখ্যা সারণী প্রস্তুত করো তখন কিন্তু আগে পরিসর করতে হবে। আবার বর্তমানে যে সিলেবাস সেক্ষেত্রে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নেও কিন্তু আসতে পারে যে কয়েকটা উপাত্ত দিয়ে বলবে পরিসর নির্ণয় করো। তারপর শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি, এই সূত্রের মাধ্যমে। এই দুইটা ধাপ ছকের বাইরে করতে হবে, বাকি যে দুইটা ধাপ শ্রেণী তৈরি
আর হচ্ছে ট্যালি বা গণসংখ্যা, এই দুইটা আমাদের করতে হবে ছকের ভিতরে। তো আমরা প্রথমে পরিসর নির্ণয় করি। পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ হচ্ছে 1। উপর দিয়ে আমরা লিখতে পারি, আমরা জানি, না লিখলেও চলবে। এই যে উপাত্ত, এর ভিতরে আমরা সর্বোচ্চ মান পাচ্ছি 99, আর সবচেয়ে ছোট মান আছে হচ্ছে 22। 99 থেকে 22 যদি আমরা বিয়োগ করি 77, তার সাথে 1 যোগ হবে 78 হয়। এটা হচ্ছে আমাদের পরিসর। 60 জন শিক্ষার্থীর যে নম্বর দেওয়া আছে তার পরিসর হচ্ছে 78। এটা ছোট প্রশ্ন অথবা এমসিকিউতে এরকম প্রশ্ন এসে থাকে। তারপর শ্রেণীব্যাপ্তি 10 ধরে নিলাম। এখানে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে সেটি বলা নেই, আমরা আমাদের সুবিধা মতো শ্রেণীব্যাপ্তি ধরে নিলাম। এখানে যদি 5 নেই, মোটামুটি 15টা শ্রেণী তৈরি হবে, অনেকগুলো শ্রেণী হয়ে যাবে, এর জন্য আমরা 5 নেব না, আমরা এখানে শ্রেণীব্যাপ্তি 10 নিয়ে নিলাম। তোমাদের পরিসর যখন 30 বা 40-এর পর্যন্ত থাকবে সেক্ষেত্রে তোমরা 5 করে নিবা। আমি সাজেস্ট করব 35 পর্যন্ত থাকলে শ্রেণী ব্যবধান 5 নিবা। আর পরিসর যদি 35-এর বেশি হয়ে যায়, 35 থেকে মনে করো 70 পর্যন্ত, তাহলে 10 নিবা। যেখানে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি আমরা সূত্রতে মান বসাই। পরিসর 78, শ্রেণীব্যাপ্তি 10। 78কে যদি 10 দ্বারা ভাগ দেই 7.8 হয়, আর এই 7.8-এর সর্বসম মান হচ্ছে 8। এই যেখানে খেয়াল করো 7 এসেছে, তারপরে দশমিক। শ্রেণী সংখ্যাতে কখনো ভগ্নাংশ আসবে না। শ্রেণী সংখ্যাতে যদি দশমিক চলে আসে সেক্ষেত্রে যে 7 আছে, 7-এর পরবর্তী সংখ্যা আমাদের 8 লিখতে হবে। এই 8 কিন্তু এখানে বসেনি। যদি আমাদের এখানে 5.2 আসতো তাহলে আমরা নিতাম হচ্ছে 6, 5-এর পরবর্তী পূর্ণ সংখ্যা। যদি 3.4 আসতো অথবা 8.1 আসতো, 8 দশমিক আসলে আমরা 9 নেব, 7 দশমিক আসলে আমরা 8 নেব, 5 দশমিক আসলে 6 নেব। এভাবে শ্রেণী সংখ্যা সর্বদা পূর্ণ সংখ্যায় নিতে হবে। এখন আমরা সারণী করব। গণসংখ্যা সারণী, যেহেতু শ্রেণীব্যাপ্তি থেকে শ্রেণী সংখ্যা আমরা পেয়েছি 8, আমরা এখানে 10টা সারি দেব। আর গণসংখ্যাতে 3টা কলাম হয়। প্রথম যে কলাম এখানে আমরা লিখব হচ্ছে শ্রেণীব্যাপ্তি, তারপরে ট্যালি, তারপরে হচ্ছে গণসংখ্যা। পঞ্চম শ্রেণীতেও এই অঙ্ক তোমরা করেছো, ষষ্ঠ শ্রেণীতেও। তারপর আমরা শ্রেণীব্যাপ্তি বসাবো। এখানে শ্রেণীব্যাপ্তিতে আমরা সবচেয়ে ছোট সংখ্যা কত পেয়েছিলাম ওইটা আগে লিখব, আর ওইটার থেকে আমরা 10 করে যাব। 22 ছিল সর্বনিম্ন সংখ্যা। 22 থেকে আমরা যদি 10 পর্যন্ত গুণে যাই, 22 সহ 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 31 পর্যন্ত গেলে শ্রেণীব্যাপ্তি 10 হয়ে যায়। 22 সহ কিন্তু গণনা করতে হবে। আর এটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী হলে 22-এর সাথে আমরা 10 যোগ করতাম, আর এখানে বিচ্ছিন্ন শ্রেণী হওয়ার কারণে 22-এর সাথে 9 যোগ করলে 10 শ্রেণীব্যাপ্তি হবে। এখানে চাইলে আমরা 21 থেকেও 30 পর্যন্ত নিয়ে শ্রেণীব্যাপ্তি গঠন করতে পারবো, কারণ যেহেতু নম্বর দেওয়া আছে। এখানে দেখো শেষ শ্রেণীতে নম্বর আমরা 92 থেকে 101 দেখতে পাচ্ছি। আসলে নম্বর কিন্তু 101 হওয়ার সম্ভাবনা নেই। এক্ষেত্রে আমরা 22-কে 1 কমিয়ে 21 থেকে শুরু করতে পারি, তাহলে এখানে 92 থেকে 100 পর্যন্ত শ্রেণী হয়ে যেত। তো যাই হোক, তোমাদেরকে আমি এইটাই সাজেস্ট করব, শ্রেণীব্যাপ্তি তৈরি করার সময় সবচেয়ে ছোট যে মানটা থাকবে ওইটা থেকে শুরু করবা। এখন আমরা ট্যালি বসাবো। তোমরা অনেকে ভুল পদ্ধতিতে ট্যালি বসাও, যে কারণে অঙ্কগুলো ভুল হয়ে যায় এবং অনেক সময় লাগে। আমি তোমাদের একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি, তোমরা এই পদ্ধতিতে ট্যালি বসাবা, দেখবা খুব দ্রুত তার সাথে শেষ হয়ে যাচ্ছে এবং ভুলের সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে দেখো 50 দেখতে পাচ্ছি। আমরা এই শ্রেণীব্যাপ্তিগুলোর মধ্যে কোন শ্রেণীতে 50 খুঁজে পাবো? এখানে আছে 22 থেকে 31, এর ভিতরে কি 50 আছে? অবশ্যই নেই। 42 থেকে 41 এখানেও নেই। 42 থেকে 51 আমরা এই শ্রেণীতে 50 পাবো। 42 থেকে 51 পর্যন্ত যে মানগুলো সেগুলো এই শ্রেণীতে বসবে। তো এখানে আমরা 42 থেকে 51-র মধ্যে 50ও পাই, আমরা এই ঘরে একটা ট্যালি বসাবো। তার পূর্বে এই 50-কে কেটে দেব, এখানে একটা ট্যালি বসাবো। তারপর আছে 84, 84-কে কেটে দেব। 84 কোন ঘরে? যে 82 থেকে 91, এই ঘরে একটা ট্যালি দেব। তারপরে 73 কেটে দেব,
73 হচ্ছে 72 থেকে 81, এই ঘরে একটা ট্যালি দেব। আশা করি বুঝতে পারছো। তারপরে 56, 56কে কাটবো, আর 56 হচ্ছে এই ঘরে বসবে 52 থেকে 61 ঘরে। 97 কাটবো, আর শেষ ঘরে এসে ট্যালি দেব। তারপরে হচ্ছে 90, 90 বসবে কোন শ্রেণীতে? এই 82 থেকে 91 এই ঘরে। 90কে কেটে এখানে আমরা ট্যালি দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা প্রশ্নপত্রের একটি করে উপাত্ত এরকম কেটে নেবে আর এখান দিয়ে ট্যালি বসাবে। এক্ষেত্রে তোমরা দ্রুততার সাথে কিন্তু ট্যালির কাজটা সম্পূর্ণ করতে পারবে। আমি এগুলো এখন শেষ করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। আর বুঝতে না পারলে আবার একটু প্রথম থেকে দেখে নাও, কারণ সবগুলো ট্যালি ওই একই নিয়মে বসাতে হবে। আমরা ট্যালিগুলো কিন্তু বসিয়ে ফেলেছি। এখন এই গণসংখ্যার ঘর পূরণ করব। সেটি খুবই সহজ। এইখানে কটি করে ট্যালি আছে, এই ট্যালি যে কয়েকটা গণসংখ্যাতে ওই সংখ্যাটাই বসবে। এখানে আমরা 5টা ট্যালি দেখতে পাচ্ছি। এই সোজা আছে 4টা, আর 5 নাম্বার ট্যালিটা এইভাবে দিতে হয় গণনার সুবিধার জন্য। তো এখানে 5, এখানে ট্যালি আছে 3টা, গণসংখ্যা 3। এখানে 5 আর 4 9, এখানে 5 আর 3 8 হয়। 5 10 15 16 17, 5 আর 2 হচ্ছে 7, এখানে আছে 7, আর এখানে আছে 4। আর এই সবগুলো আমরা যোগ দেব, যোগ দিলে আমরা পাচ্ছি n এর মান 60। nতে হচ্ছে মোট গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হচ্ছে গণসংখ্যা সারণী। কোথাও বুঝতে সমস্যা হলে পুনরায় আবার একটু দেখে নাও, না হলে পরের অঙ্কটাও বুঝে নাও। শ্রেণী নিচে 13 নম্বরের নিচে 50টি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। 5 শ্রেণীব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। 50টা দোকানে এক মাসে কত টাকা করে বিক্রি করে হাজারে, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। তো গণসংখ্যা সারণীর জন্য প্রথমে আমাদের পরিসর নির্ণয় করতে হবে। পরিসরের সূত্র লিখব বাংলাতে, পরে মান বসাবো। এই উপাত্তর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে 178, আর সবচেয়ে ছোট হচ্ছে 130। 178 থেকে 30 বাদ দিলে হচ্ছে 48, তার সাথে 1 যোগ দিলে 49। এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরতে বলছে। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি, পরিসর 49, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5। 49কে আমরা 5 দ্বারা ভাগ দেব। এক্ষেত্রে আমরা ভাগ করে পাচ্ছি 9.8। আর যেহেতু 9 দশমিক আসছে, 9-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হবে হচ্ছে 10-এর সমান। তো এখানে আমরা 9-এর পরিবর্তে 10 লিখে নেব। এখন আমরা সারণী তৈরি করি। উপাত্তগুলো লিখে নিলাম। গণসংখ্যা সারণী, এখানে 10টা শ্রেণীই হবে। আর শ্রেণীর শিরোনামগুলো, অর্থাৎ এই যে উপরের লাইনে আমরা শিরোনাম লিখব আর নিচে যোগফল লিখব। তার মানে মোট আমাদের 12টা সারি দিতে হবে, 3টা কলাম দিতে হবে। তো এখানে আমরা শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা লিখে নিলাম। শ্রেণীব্যাপ্তি শুরু করব। এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ছিল 130। 130 থেকে আমরা 5 পর্যন্ত যদি গুণে যাই 130 সহ, তাহলে 130, 31, 32, 33, 34। তার মানে আমাদের শ্রেণী হচ্ছে 130 থেকে 134, পরেরটা 35 থেকে 39, 39 থেকে 44। এইভাবে আমরা 10টা শ্রেণী তৈরি করব। এখন ট্যালি কীভাবে বসাবো ইতিমধ্যে আমি বলেছি। এখানে 132, 132কে কাটবো, আর 132-এর জন্য ট্যালি বসবে এই যে প্রথম ঘরেই। তো আমরা একসাথে সবগুলো ট্যালি বসিয়ে নিচ্ছি। যদিও ধারাবাহিকতা এখানে আমি রক্ষা করিনি, তোমরা বুঝতে পারবে যে আসলে কীভাবে ট্যালিগুলো বসানো হয়েছে। আর ট্যালিগুলো যখন বসানো শেষ হবে, তারপর আমরা গণসংখ্যা বসিয়ে দেব। এখান থেকে একটা করে কাটবো আর এই ঘরের ট্যালি বসাবো। তো এখানে আছে 4, 3, এখানে 5, 10, 11, এখানে 12, তারপরে হচ্ছে 10, 5, 4। এই ঘরগুলোতে কোনো কিছু বসবে না, 0 0, আর এখানে হচ্ছে 1। তারপরে সবগুলো যোগ দেব, এর মান 50। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু এইভাবে গণসংখ্যা সারণী অবশ্যই তৈরি করতে পারবে। আর তোমাদের পরীক্ষাতে অবশ্যই কিন্তু এই গণসংখ্যা সারণী একটা আসবেই। তথ্য উপাত্তের 168 পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। আমরা সামনের দিনগুলোতে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব। আর সেই টিউটোরিয়ালটি যদি সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।